আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আয়ন সৃষ্টি এই টপিকটি নিয়ে। এটি তোমাদের কাছে নতুন একটি টপিক এবং এটি একটি বোঝার মতো টপিক। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি। তো ভিডিও শুরু করার প্রথমে আমি বলতে চাই যে প্রত্যেকটা যে পরমাণু আছে, প্রত্যেকটা মৌলের যে পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণুরই জীবনের একটা সুপ্ত ইচ্ছা থাকে। তারা চায় যে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কেন লাভ করবে? কারণ নিষ্ক্রিয় গ্যাস সকল প্রকার রাসায়নিক বিক্রিয়া থেকে বিরত থাকে। আর কেউই চায় না তাদের জীবনে ঝামেলা আসুক, তাদের কারোর সাথে মিলিত হওয়ার দরকার হোক। এজন্য সবাই চায় যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে। এজন্যই সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আর নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কি? নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এটা আসলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। যদি তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাহলে সেখান থেকে কোনো ইলেকট্রন যাওয়ারও সম্ভাবনা নেই, সেখানে নতুন কোনো ইলেকট্রন আসারও সম্ভাবনা নেই। প্রত্যেকটা পরমাণু কিন্তু চার্জ নিরপেক্ষ হয়। যেমন আমরা যদি এই ফ্লোরিন পরমাণুর কথা কল্পনা করি, তোমরা জানো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা যেহেতু 9, সেহেতু তার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে এবং দ্বিতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন থাকবে। শিক্ষার্থীরা, পারমাণবিক সংখ্যা 9 এর কিন্তু আরো একটা মানে আছে যে যেহেতু 9টি প্রোটন কেন্দ্রে রয়েছে এবং 9টি ইলেকট্রন বাইরে রয়েছে, সেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান হয়ে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। কিন্তু যখন কোন একটি ইলেকট্রন বাইরে থেকে ভিতরে আসবে, তখন কিন্তু পরমাণুটি আর চার্জ নিরপেক্ষ থাকবে না। তোমরা জাস্ট এতটুকু ক্লিয়ার হও এখন পর্যন্ত যে কোনো একটা পরমাণু কেন চার্জ নিরপেক্ষ? কারণ তার কেন্দ্রে যে কয়টি প্রোটন রয়েছে তার চারপাশে ঠিক সেম সেই কয়টি ইলেকট্রন রয়েছে। এই জন্যই যে কোনো একটি পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। এখন আমরা আয়ন সৃষ্টির প্রসেসটার দিকে একটু খেয়াল করি। আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি প্রত্যেকটা পরমাণু চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। আর নিষ্ক্রিয় তখনই হয় যখন তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। দেখো, ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, আর এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে 7টি, তাই ফ্লোরিন চাইবে তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন লাভ করতে বা সর্বশেষ কক্ষপথ পূর্ণ করতে চাবে। এখন ফ্লোরিন দুইভাবে এই সর্বশেষ কক্ষপথকে পূর্ণ করতে পারে। সে যদি তার সর্বশেষ কক্ষপথের 7টি ইলেকট্রনকেই ত্যাগ করে দেয়, তাহলে কিন্তু তার সর্বশেষ বা দ্বিতীয় কক্ষপথ বিলুপ্ত হয়ে যাবে এবং তার প্রথম কক্ষপথই তার সর্বশেষ কক্ষপথ হবে এবং প্রথম কক্ষপথটি তার পরিপূর্ণ কক্ষপথ হবে। কিন্তু 7টি ইলেকট্রনকে ত্যাগ করা অনেক কঠিন কাজ, কিন্তু সে আরেকটি কাজ করতে পারে। সে যদি বাইরে থেকে আর একটি ইলেকট্রনকে এই দ্বিতীয় কক্ষপথে নিয়ে আসে, তাহলে কিন্তু তার দ্বিতীয় কক্ষপথটি পরিপূর্ণ হয়ে যায়। যেহেতু একটি ইলেকট্রনকে আনা 7টি ইলেকট্রনকে ত্যাগ করার থেকে সহজ কাজ, সেহেতু সে কি করবে? সে একটি ইলেকট্রনকে তার এই কক্ষপথে নিয়ে আসবে। তাহলে হবে কি? তার কেন্দ্রে কিন্তু 9টি পজিটিভ চার্জ রয়েছে, কিন্তু তার বাইরে কিন্তু সব মিলিয়ে 10টি নেগেটিভ চার্জ হয়ে যাবে। এই জন্য তার কাছে একটি চার্জ, ভিতরে রয়েছে 9টি পজিটিভ চার্জ, বাইরে হয়ে যাচ্ছে 10টি নেগেটিভ চার্জ। দেখো, বাইরের কক্ষপথে 8টি এবং ভিতরে হয়ে যাবে 2টি, মোট 10টি চার্জ। এই জন্য তার একটি ঋণাত্মক চার্জ বেশি হয়ে যাবে। এই জন্য যখন তুমি একটি ইলেকট্রনকে এই ফ্লোরিনের এই কক্ষপথে আনবা, তখন ফ্লোরিনের উপর একটি মাইনাস দিয়ে বোঝাইতে হবে ফ্লোরিন একটি ঋণাত্মক চার্জ দ্বারা চার্জিত হয়েছে। ঠিক একইভাবে যদি তুমি সোডিয়ামের দিকে লক্ষ্য করো, সোডিয়ামের কেন্দ্রে রয়েছে 11টি প্রোটন বা 11টি ধনাত্মক চার্জ এবং বাইরে রয়েছে 11টি ঋণাত্মক চার্জ। কিন্তু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, কিন্তু তৃতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা তো 18টি। এখন সোডিয়াম কি করবে? যে এখানে আরো 17টি ইলেকট্রনকে আমদানি করবে অন্য কোথাও থেকে। এটা করা তো অনেক কঠিন কাজ, 17টি ইলেকট্রন আমদানি করবে। কিন্তু সে যদি করে, তার বাইরের যে কক্ষপথের একটি ইলেকট্রন রয়েছে, সেই একটি ইলেকট্রনকে সে যদি ত্যাগ করে, তাহলে হবে কি? তার সর্বশেষ কক্ষপথ বিলুপ্ত হয়ে গেল। এখন দেখো, তার কেন্দ্রে প্রোটন রয়েছে 11টি, কিন্তু তার দুই কক্ষপথে ইলেকট্রন রয়েছে মোট 10টি। তো ইলেকট্রন বা নেগেটিভ চার্জ যদি 10 হয় এবং পজিটিভ চার্জ যদি 11 হয়, তাহলে কিন্তু তার উপরে একটি ধনাত্মক চার্জ আমাদের বসাইতে হবে। মানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। শিক্ষার্থীরা, এতটুকু তো বুঝতে পেরেছ। এখন দেখো, আমরা দেখেছিলাম যে ফ্লোরিন হচ্ছে একটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে এবং সোডিয়াম হচ্ছে একটি ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। এই চার্জিত পরমাণুকে আয়ন বলা হয়। সেক্ষেত্রে আয়ন কারা? আয়ন হচ্ছে এই চার্জিত পরমাণুরাই আয়ন। এখন দেখো, আমরা কিন্তু দুইটা সিনারিও দেখেছি। এক ক্ষেত্রে বাইরে থেকে একটি
ইলেকট্রন এসেছে এবং এটি এই ফ্লোরিন একটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, এবং আরেকটি ক্ষেত্রেও দেখেছি যেখানে একটি ইলেকট্রন বের হয়ে গিয়েছে এবং সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। যখন কোনো একটি মোলের পরমাণুতে বাইরে থেকে একটি ইলেকট্রন এসে সেই পরমাণুটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন তাকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন কারা? যখন সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এবং যখন একটি পরমাণু তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি বা দুইটি বা তিনটি যে কয়টি ইলেকট্রনই হোক ত্যাগ করার মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সে পজিটিভ চার্জে চার্জিত হয়, তখন তাকে ক্যাটায়ন বলা হয়। ক্যাটায়ন কখন বলা হয়? যখন সে ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জে চার্জিত হয়। অ্যানায়ন কখন বলা হয়? যখন সে ইলেকট্রনকে গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। সেক্ষেত্রে অ্যানায়ন এবং ক্যাটায়ন তো বুঝতে পেরেছো। এরপর দেখো, একটা জিনিস এখানে বলে রাখাই ভালো যে অ্যানায়ন এবং ক্যাটায়ন পরস্পরকে আকর্ষণ করে। যখন একটা সোডিয়াম প্লাস ক্যাটায়ন একটা ফ্লোরিন মাইনাস অ্যানায়নকে দেখবে, তখন তারা একসাথে মিলিত হয়ে NaF বা সোডিয়াম ফ্লোরাইড গঠন করবে। সেক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে দেখলে তারা মিলিত হবে। একদিন ধরো একটা ফ্লোরিন এবং একটা সোডিয়ামের দেখা হলো। দেখা হওয়ার পর তারা সোডিয়াম ভাবলে আমি ফ্লোরিনের সাথে কেননা মিলিত হয়ে একসাথে একটা যৌগ গঠন করি। এরপর পাশে তারা এমন একটি জায়গা দেখতে পারলো যেখানে এসে তারা দুজন একসাথে মিলিত হয়ে একটা যৌগ গঠন করতে পারে। ফ্লোরিন করলো কি? ফ্লোরিন সেই জায়গার মধ্যে ঢুকে যে সে একটি ইলেকট্রনকে ত্যাগ করে সে সোডিয়াম প্লাস হয়ে একটি ইলেকট্রনকে ত্যাগ করলো এবং সে একটি ক্যাটায়ন হয়ে গেল। এবং সে এই ফ্লোরিনকে বলল যে আমি তো একটি ইলেকট্রনকে ত্যাগ করছি, তুমি এসে এই ইলেকট্রনকে গ্রহণ করো। এটা আসলে দেয়া এবং নেয়ার সম্পর্ক। এই জিনিসটিকে আমি এখানে দেখিয়েছি যে সোডিয়াম একটি ইলেকট্রনকে ত্যাগ করে একটি ইলেকট্রনকে ত্যাগ করে Na+ হয়ে গেল, এবং ফ্লোরিন করলো কি? এই ইলেকট্রনটিকে গ্রহণ করার জন্য এসে এই ইলেকট্রনকে গ্রহণ করলো এবং গ্রহণ করে F- হয়ে গেল। এটাকে যদি এইভাবে দেখাই, দেখো ফ্লোরিন একটি ইলেকট্রনকে গ্রহণ করে F- হয়ে গেল। সোডিয়াম ইলেকট্রনকে ত্যাগ করার পর ক্যাটায়ন হয়ে গেল এবং ফ্লোরিনকে বললো যে আমি একটি ইলেকট্রনকে ত্যাগ করেছি, তুমি এসে সেটিকে গ্রহণ করো। এবং ফ্লোরিনকে বলার পর ফ্লোরিন সোডিয়ামের প্রস্তাবে রাজি হলো এবং এসে একটি ইলেকট্রনকে গ্রহণ করে F- হয়ে গেল। এবং একটি অ্যানায়ন এবং একটি ক্যাটায়নকে তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ কোনো একটা সলিউশনের মধ্যে। এবং একটি অ্যানায়ন এবং একটি ক্যাটায়ন যখন পাশাপাশি থাকবে তখন কি হবে তোমরা তো বুঝতেই পারছো, তারা একসাথে মিলিত হবে। আর মিলিত হওয়া মানে নতুন একটা যৌগ গঠন করা। দেখো আমরা যদি একভাবে লিখি, এখন আমরা যদি এই যে দুটো সমীকরণ লিখেছি, তো এখন যদি আমরা এই দুটো সমীকরণকে যোগ করি তাহলে হবে কি? আমরা Na লিখছি, F লিখছি, ইলেকট্রন লিখছি, মানে এই প্রত্যেকটা সমীকরণের অ্যারো বাম পাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে এই পাশে লিখেছি এবং ডান পাশের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে এই পাশে লিখেছি। তোমরা এখন বলবে বা আমি Na+ এবং F কে আলাদা না লিখে NF কেন লিখছি? দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে Na+ এবং F- যদি একসাথে হয় তাহলে তারা NaF গঠন করবে এবং একটি ইলেকট্রন, দেখো এই পাশের ইলেকট্রনটি এখানে রয়েছে। এবং এরপর আমরা উভয় পাশ থেকে ইলেকট্রনকে বাদ দেওয়ার পর Na+ এবং Na+F = NaF হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে নতুন যৌগটি গঠন করলো এটা আসলে সোডিয়াম ফ্লোরাইড। তো তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।